হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাইকটা আছে নিউট্রালে। এখন নিউট্রাল অবস্থায় বাইকটাকে এখন আপনি স্টার্ট দিলেন। এই যে স্টার্ট দিলাম, ঠিক আছে। এখন স্টার্ট দেওয়ার পরে এখন কিছুক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, কারণ হচ্ছে বাইকটার যে ইসিও ফাংশন আছে, যত কিছু আছে, একটু একটু টাইম দেন। 1 মিনিট টাইম দেন। 1 মিনিট টাইম দেওয়ার পরে হচ্ছে স্টার্টটা আপনি গিয়ার শিফট করেন। গিয়ার শিফট করে দেন হচ্ছে আপনি সামনের দিকে আগান 1 মিনিট বা 30 সেকেন্ড, ঠিক আছে। আপনি যদি উঠেই বাইকটা স্টার্ট করে ধামধুম মনে করেন যে গিয়ার শিফট করে গিয়ার দিয়ে তারপরে আপনি চালানো শুরু করে দিলেন, এতে কিন্তু সাময়িকভাবে প্রবলেম না হলেও লং টার্মে যে একটা প্রবলেম দেখা যায়। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না, সো চিন্তা করলাম যে বাইকের বিষয়ে কিছু বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য। সো কে চায় না যে তার মোটরসাইকেলটা বা তার প্রিয় বাইকটা দীর্ঘস্থায়ী করতে চায় না? কে চায় না? সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আপনার বাইকের পারফরমেন্স এবং নিরাপত্তার যে হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছেন আপনি, সেই বিষয়ে আর কি কথা বলবো। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু মৌলিক তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, যা আপনার বাইকের দীর্ঘ সময় ধরে সর্বোত্তম একটা পারফরমেন্সের পেতে পারেন। সো নাম্বার ওয়ানে হচ্ছে আমি বলতে পারি, সেটা হচ্ছে নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। যেমন ইঞ্জিন অয়েল বাইকের যে একটা ইঞ্জিন অয়েল হচ্ছে বাইকের কর্মক্ষমতার মূল ভিত্তি। কারণ ইঞ্জিনের যে অয়েলটা, সেটা যদি আপনি পর্যাপ্ত সময় পর পর যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা কমে যাবে। সো সেদিকে খেয়াল রাখবেন যে ইঞ্জিনের পারফরমেন্সটা যেন কোনোভাবেই ডিক্রিজ না করে। সো সময় মতো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন না করলে কিন্তু ইঞ্জিনের কার্যক্ষমতাটা কিন্তু আপনার ডিক্রিজ হবে এবং অভ্যন্তরীণ যে ক্ষতিগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কিন্তু আপনি বিষয়গুলো বুঝতে পারবেন না, বাট একটা লং টার্ম যাওয়ার পরে লং টার্মে কিন্তু আপনি এই প্রবলেমটা ফেস করবেন। দেখবেন যে ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে বা ইঞ্জিনের কার্যক্ষমতাটাও কিন্তু হ্রাস পাচ্ছে। সো আর সাধারণত হচ্ছে আমরা যেই ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে আমি যেই ইঞ্জিন অয়েলটা এখন ব্যবহার করতেছি, এটা ইনোস একটা ইঞ্জিন অয়েল। তো আমার বাইকটা হচ্ছে অলমোস্ট হচ্ছে 10,000 প্লাস হচ্ছে চলেছে। দ্যাটস ওয়াই আর কি আমি সেমি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি। আর এটা হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা পারফরমেন্স খুবই ভালো, এবং আমি এটা 1500 থেকে 1700-র মধ্যে আর কি ফেলে দিব এবং ফেলি আর কি। সো এই ইঞ্জিন অয়েলটা খুবই ভালো আমার মনে হচ্ছে, এবং আমার কাস্টমার রিভিউ হিসেবে আমি এটাকে প্রেফার করছি। আর আপনার বাইকের ম্যানুয়াল অনুযায়ী নির্ধারিত যেই গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেই ইঞ্জিন অয়েলটাই কিন্তু আপনি গ্রেড অনুযায়ী ব্যবহার করবেন। বেশি গ্রেডের ব্যবহার করলে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে এবং কম গ্রেডের ব্যবহার করলে কিন্তু আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। সো আপনি জেনে নেবেন যে আপনার বাইকের জন্য কোনটা প্রেফারেবল এবং কোনটা যাচ্ছে, সেটা আপনি জেনে নেবেন। এরপর আসি হচ্ছে চেইনের রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন। চেইন হচ্ছে মোটরসাইকেলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ, যা সরাসরি হচ্ছে বাইকের উপর প্রভাব ফেলে। সো নিয়মিত চেনটা পরিষ্কার করে রাখবেন এবং লুব্রিকেন্টের যে বিষয়টা, লুব্রিকেন্ট করে রাখবেন চেনের মধ্যে, তাহলে এটা আপনার চেনের স্থায়িত্বটা বৃদ্ধি করবে। আর হচ্ছে চেনটাকে চেষ্টা করবেন যে অতিরিক্ত টান বা অতিরিক্ত ঢিলে ঢালা চেন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে চেনের যদি আপনি অতিরিক্ত ঢিলা এবং অতিরিক্ত যদি টান করে রাখেন চেনটা, তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই প্রতি 500 কিলোমিটার পরে চেনের যেই অ্যাডজাস্টমেন্টটা রয়েছে সেটা আপনি দেখে নেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকে আপনি বেঁচে যাবেন। এই ছিল হচ্ছে চেইন নিয়ে। এবং আপনি
WD-40 বা কেরোসিন দিয়েও কিন্তু চেন পরিষ্কার করতে পারেন। এটা হচ্ছে আমি WD-40টা ইউজ করি, মাঝে মাঝে হচ্ছে আমি উইকলি হচ্ছে ইউজ করে ফেলি। উইকলি ইউজ করি, আগে হচ্ছে লুব্রিকেন্ট করি, দেন হচ্ছে আবার সামটাইমস আমি হচ্ছে WD-40টাও ইউজ করি। আবার কেরোসিনটা আমি খুব কম ইউজ করি, কিন্তু WD-40টা বেশি ইউজ করি আমি। আর হচ্ছে নেক্সট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ব্রেকিং বিষয়টা। সো কার্যকর ব্রেকিং সিস্টেমে নিশ্চিত করার জন্য যে কোনো দুর্ঘটনা প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি পরিমাণে ব্রেকটা করতেছেন, কখন কোন ব্রেকিংটা আপনি আপনার অ্যাপ্লাই করতেছেন, কোন মুহূর্তে আপনি সেই ব্রেকিংগুলো অ্যাপ্লাই করবেন। এবং আমি প্রেফার করি হচ্ছে সবসময় ইঞ্জিন ব্রেকটা আপনারা ইয়ে করেন, কি বলে, ইঞ্জিন ব্রেকের মধ্যে আপনারা অভ্যস্ত হন। কারণ ইঞ্জিন ব্রেকটা কিন্তু আপনার মানে অনেকটাই দুর্ঘটনা কমিয়ে আনবে। যদি ইঞ্জিন ব্রেকটা আপনি পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকের অনেকে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক যদি আপনারা পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকের কার্যক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। অনেকে মনে করে যে ইঞ্জিন ব্রেক যদি করি তাহলে ইঞ্জিনের প্রতি প্রেসার পড়ে, চেন ছিঁড়ে যেতে পারে। সো এইসব ব্যাপারে আসলে একটা ভুল ধারণা আছে, মিসকনসেপশন আছে। সো এইসব বিষয় আসলে ঠিক না। যে মানে এইসব বিষয় চিন্তা করা ঠিক না যে আমার চেন ছিঁড়ে যাবে বা ইঞ্জিনের উপর প্রেসার পড়বে, এমন কিছুই হবে না। যদি আপনি ক্লাচ যদি বারবার ধরে যদি আপনি ব্রেকটা করেন তাহলে আপনার চাকা স্কিড করবে। আর চাকা স্কিড করলে কিন্তু আপনার ডিসব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার থাকে। সো আপনার যদি ইঞ্জিন ব্রেক করেন তাহলে কিন্তু এইসব বিষয় কিছুই হবে না। জাস্ট আপনার ক্লাচ ছেড়ে দিয়ে আপনি পায়ের ব্রেক বা হাতের ব্রেক যেটাই হালকা এক আঙ্গুলে আপনি প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার যতটুকু পরিমাণ ততটুকু কিন্তু আপনি পেয়ে যাবেন। সো ইঞ্জিন ব্রেকটা আমি বেশি প্রেফার করতেছি। আর আপনারা ইঞ্জিন ব্রেকটা যদি একটু অভ্যস্ত হয়ে যান তাহলে, আপনি যদি নতুন হন বা আপনারা যারা অলরেডি বাইক চালাচ্ছেন বা আপনারা জানি অনেক এক্সপিরিয়েন্স যারা হয়তো অনেকেই হয়তো ভালো বাইক চালান, সো ইঞ্জিন ব্রেকের উপর আসলে কোনো ব্রেক হয় না। ইঞ্জিন ব্রেক করলে আপনার অনেকটাই দুর্ঘটনা প্রবণ থেকে আপনি বাঁচতে পারবেন। আর ডিস্ক ব্রেকের ক্ষেত্রে নিয়মিত ব্রেকের যেই কি বলে, এই যে ফুয়েলটা, এই যে অয়েলের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি মাত্রাটা দেখে নেবেন যে এটা কমে গেছে নাকি বেশি। বেশি তো দিবেন না, এটা পরিমাণ মতো দিয়ে রাখবেন এবং এটা সময় পরে হচ্ছে আপনি গিয়ে এটা চেক করে নেবেন যে আমার যে ব্রেক অয়েলটা এটা কি ঠিকঠাক মতো আছে কিনা। আর যদি ড্রাম ব্রেক হয় তাহলে ড্রাম ব্রেকের যে ব্যালেন্সটা এবং টাইটনেস যে ব্যাপারটা এটা আপনি দেখে নেবেন, এটা চেক করে নেবেন যদি আপনার ব্রেকটা কম ধরে তখন। আর ব্রেক প্যাড যদি ক্ষয় হয় তাহলে আপনি দ্রুত সেই ব্রেক প্যাডটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার ব্রেকিংটা অ্যাকুরেট হবে। আর টায়ারের বিষয় যদি আমি বলতে চাই তাহলে টায়ারের বিষয়ে বলতে হয় হচ্ছে আপনি টায়ারে সঠিক একটা এয়ার প্রেশার রাখবেন, যেটার কারণে হচ্ছে আপনার ফুয়েল কম খরচ হবে এবং আপনার নিরাপত্তা কিন্তু বাড়বে। এবং যদি আপনার টায়ারের প্রেশার যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আপনার ব্রেকিংটা ওইভাবে হবে না। আর আপনার ফুয়েলটা বেশি খাবে, দেখা গেছে হচ্ছে আপনি এক্সিলারেট বেশি করতেছেন কিন্তু আপনার ওই পরিমাণে হচ্ছে আপনি মানে স্পিডটা পাচ্ছেন না। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার জ্বালানিটা বেশি খরচ হবে, মনে হবে যে গাড়িটা যাচ্ছেই না, মানে আমি যতটুকু এক্সিলারেট করতেছি, যতটুকু আরপিএমে আমি ফোর্স করতেছি ততটুকু কিন্তু আমি পারফরমেন্সটা পাচ্ছি না। সো এদিকটা খেয়াল রাখবেন যে আপনারা যদি টায়ার প্রেশারটা ঠিক রাখেন তাহলে আপনি ওই জ্বালানির যে বিষয়টা মানে ফুয়েলের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সেভ হবে এবং আপনি মাইলেজটাও কিন্তু ভালো পাবেন। আর অতিরিক্ত কম যদি আপনি টায়ার প্রেশার রাখেন বা বায়ুচাপ যদি বেশি থাকে তাহলে মানে বাতাসের মানে চাকার যে বাতাসটা এটা যদি হাওয়াটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা কমে যেতে পারে। বেশি রাখাও যাবে না, কম রাখাও যাবে না। সো আমি আমার এই এফজেড ভার্সন 2 তে আমি হচ্ছে আমার কনফিডেন্স পাই হচ্ছে আপনার 35 থেকে, সামনের চাকা হচ্ছে 35 এবং পেছনের চাকা আমি 40 রাখি। পেছনের চাকা একটু বেশি রাখতে হয় কারণ হচ্ছে পেছনে হচ্ছে ওয়েটটা বেশি থাকে এবং পেছনের চাকাটা বা সামনের চাকা রেয়ার চাকাটা একটু বড় মোটা থাকে, দ্যাটস ওয়াই আর কি। আর এটা একটা মাপ থাকে, যেমন অনেকে রাখে হচ্ছে 28-35, কেউ রাখে হচ্ছে 30-35, কেউ রাখে হচ্ছে 35-40, তা আমি হচ্ছে 35-40 রাখি, এই হচ্ছে কথা। আর
আর টায়ারের যে গ্রেডটা, টায়ারটা দেখবেন যে আপনার টায়ারটা কিন্তু ক্ষয় হয়ে যায় একটা টাইম পরে, বা একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু টায়ারটা ক্ষয় হয়ে যাবে। বা আপনি যদি 20,000 বা 20,000 বা 25,000 কিলোমিটার চালাইছেন, বা 10,000, একটা সেগমেন্ট থাকে, যেই সেগমেন্টের পরে হচ্ছে আপনার টায়ারটা, নতুন একটা টায়ার ইনস্টল করতে হয়। সো আপনার যদি টায়ারের যদি একদমই বাজে অবস্থা থাকে তো দ্রুত চেঞ্জ করে নেবেন, এটা কিন্তু একটা বড় দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচাতে পারে। আর যদি টায়ার যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই আপনার ব্রেকিংও ঠিকমতো হবে না, এবং আপনার টায়ারটা ফেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এদিকে একটু খেয়াল রাখবেন। আর নেক্সট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ব্যাটারির বিষয়টা। ব্যাটারি হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে এই শীতকাল আসলে, শীতের সময় বা অনেক শীতের সময় বেশিরভাগ হচ্ছে ব্যাটারির প্রবলেমটা দেখা দেয়। এবং হচ্ছে যদি আমি বেশি বেশি মানে হর্ন লাগাচ্ছি, তারপর আমার কি বলে ফগ লাইট লাগাচ্ছি, সো সব কিছু মিলিয়ে যদি আমার ব্যাটারির মধ্যে প্রেশারটা কিন্তু তখন বেশি পড়ে। তো আমরা চাইলে আমরা একটা হর্ন রিলে লাগাই নিতে পারি। রিলে যদি লাগাই নিই তাহলে কিন্তু আমাদের ব্যাটারির মধ্যে প্রেশারটা একটু কম পড়ে। সো ব্যাটারি যে জিনিসটা দেখবেন, ব্যাটারির যে কানেকশনটা ঠিক আছে কিনা এই জিনিসটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে ব্যাটারি যদি আপনার স্টার্ট নিতে যদি কোনো সমস্যা হয়, ব্যাটারি কি আসলে ঠিকঠাক মতো চার্জ হচ্ছে কিনা, যদি চার্জ না হয় তাহলে যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে নেবেন। বা অনেক সময় দেখা যায় যে ব্যাটারির মধ্যে পানি চেঞ্জ করতে হয়, ব্যাটারির পানি চেঞ্জ করতে একটা নির্দিষ্ট টাইম পরে, সো আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার জন্য মানে যখন আপনি কুইক স্টার্ট করবেন তখন যদি সমস্যা হয় তাহলে, বা অনেক সময় দেখা যায় যে মিটারের মধ্যে এই এফজেডএস ভার্সন 2 এর মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই মিটারের মধ্যে, এটা একটা জাতিগত সমস্যা এই বাইকের, যে যখন স্টার্ট দিতে যাই তখন এই মিটারের মধ্যে এই প্রবলেমটা হয়, তখন এই মিটারটা বাড়ি মারে। মানে এখন কিন্তু একদম নিউট্রালেই আছে, সব কিছুই ঠিক আছে, এখন আমি যখন স্টার্টটা করতে যাই এটা লাইটটা জ্বলে একটা বাড়ি মারে, অফ হয়ে আবার অন হয়। মানে এমন হয় আর কি মাঝে মাঝে, অনেকের বাইকে, নতুন বাইকেও এটা হয় আমি দেখছি। তো সবার হবে না, সবার ক্ষেত্রে না, এই সেগমেন্টের বাইকগুলোতে এটা হয়, ভার্সন 2-তে হয়। আর হচ্ছে লাইট, এবং আর যে বিষয়টা নেক্সট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে হেডলাইট এবং টেল লাইট এবং ইন্ডিকেটর লাইট সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা আপনি একটু দেখে নেবেন, চেক করে নেবেন। কারণ আপনি ইন্ডিকেটর দিয়েছেন এক পাশে, যে সাইডে ইন্ডিকেটর দিয়েছেন, যদি ইন্ডিকেটরের লাইটটা যদি আপনার না জ্বলে, পিছন থেকে কিন্তু আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর পেছনের মানুষ কিন্তু বুঝবেও না যে আপনি কোন দিকে যাচ্ছেন, বা সামনের মানুষও বুঝবে না যে আপনি কোন দিকে যাচ্ছেন, যদি আপনার ওয়ান ওয়ে রোড হয় তখন সেই ক্ষেত্রে। আর আর সময় সময় কিন্তু ফিউজ পরীক্ষা করতে পারেন, সেটা হচ্ছে কিছু সময় কিছুদিন পর পর কিন্তু আপনি ফিউজটা পরীক্ষা করে নিতে পারেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা চেঞ্জ করে নিতে পারেন। এবং হর্ন যদি ঠিকঠাক মতো কাজ করে কি করে না সেটাও আপনি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু বেটার হবে। কারণ হর্নের যে বিষয়টা, বাংলা মানে আমি হর্নের পক্ষে না, যতটুকু হর্ন বাজানোর প্রয়োজন ততটুকু হর্ন দিয়ে আপনি রাস্তায় সেফলি রাইড করেন, এটাই আমি আশা করব। এবং বেশি হর্ন বাজানো আর কি ভদ্রতার কাজ না, আর যতটুকু প্রয়োজন ততটুকু হর্ন দিলেই হয়। আর শুধু শুধু হর্ন না বাজিয়ে আপনি 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 কিন্তু হর্ন না বাজিয়ে কিন্তু বাইক চালাতে পারেন, কিন্তু দেখা গেছে হচ্ছে ব্লাইন্ড জোনগুলোতে, বা হচ্ছে আপনি একটা ওভারটেকিং করতেছেন তখন হচ্ছে আপনি হর্ন দিয়ে আপনি সুন্দর মতো আপনি ওভারটেকিংটা, সেফ ওভারটেকিংটা করেন। আর হচ্ছে নেক্সট, লাস্ট বাট নট লিস্ট, অ্যান্ড সেটা হচ্ছে আপনি বাইকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন সবাই চায় যে আমার বাইকটা অনেক সুন্দর থাকবে এবং মানে ধুলাবালি মুক্ত, ময়লাযুক্ত থাকবে না, হ্যাঁ, মানে পারফরমেন্সও ভালো থাকবে। সব কিছু যদি আপনি পেতে চান তাহলে আপনার বাইকটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং ধুলাবালি বা ময়লা জমে থাকলে তাহলে সেগুলো পরিষ্কার করে নেবেন, তাহলেই তো হয়। এবং নিয়মিত আপনি যদি উইকলি যদি আপনি একবার ওয়াশ করে নেন, বাইকটা ফুল ওয়াশ করে নেন, তাহলে কিন্তু আপনার বাইকের রং এবং গঠনটাও কিন্তু একদম দীর্ঘস্থায়ী হবে। বাইকের যখন আপনি বাইকটা রাখবেন, কোথাও পার্কিং করে রাখবেন, তখন বাইকটা কাভার করে রাখলেন, ধুলাবালি যেন না হলো। আর এই যে বর্তমানে যে 60 ফিটে আমরা যে চলাফেরা করি, এখানে প্রচণ্ড ধুলাবালি, আর বাংলাদেশের মধ্যে যে প্রচণ্ড ধুলাবালি বেড়ে গেছে এবং বায়ুতে মাটি প্রচুর ধুলাবালি ওড়াউড়ি করে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি বাইকটা কাভার করে রাখলেন, বা দেখা যাচ্ছে আপনি গ্যারেজে রাখছেন, আপনার বাসায় যদি বিড়াল টিড়াল থাকে তাহলে কিন্তু আপনার বাইকের যে সিট কাভার আছে সেখানে খামচি মেরে কিন্তু সিট কাভার নষ্ট করে ফেলবে। সো এইটা আমার সাথে একবার হয়েছে যে আমার বাইকের সিট কাভারটা নষ্ট করে ফেলছে, পরে আমার আবার চেঞ্জ করতে হয়েছে। আপনার আগের ভিডিওতে আমি দেখাইছিলাম একবার মনে হয়। তো
এই ছিল। আর হচ্ছে আর কি কোনো পয়েন্ট মিস করছি কিনা, আর যদি কোনো আর কোনো বেটার মেনটেনেন্স যদি আপনার জানা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই ইজিলি যেই কি বলে মেনটেনেন্সগুলো করলে, সিম্পল যে মেনটেনেন্সগুলো করলে যে বাট করলে আপনার বাইকটা যদি মানে কর্মক্ষমতা বা মানে কি বলে আপনার মেনটেনেন্স, এইসব মেনটেনেন্স করলে যদি আপনার বাইকের পারফরমেন্সটা বাড়ে, তা বা আপনার মেনটেনেন্স করলে যদি আপনার আউটলুকসটা, বাইকের আউটলুকসটা এবং ইনবিল্ড যে শোরুম কন্ডিশন যেই বাইকটা থাকে সেই বাইকের মতো যদি আমার লং টার্ম যদি আমি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে নিজেদের চালাও কিন্তু ভালো লাগে। সো মেনটেনেন্স করলে কিন্তু, এইসব মেনটেনেন্স করলে কিন্তু আপনার খরচও কমে যাবে, কারণ আপনার এক্সট্রা যেই বড় যে এক্সপেন্সগুলো সেগুলো থেকে আপনি রেহাই পাবেন। এবং আর হচ্ছে সর্বশেষ হচ্ছে আমি বলবো যে নিরাপদে রাইড নিশ্চিত করুন। আর হচ্ছে আপনার বাইকের রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে আবারও বলতেছি ভুলবেন না। আর আজকে এই এতটুকুই। সো দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।